অ্যাকাউন্ট ভেরিফিকেশন উইথ লগ ইনের কাজটা শেষ হয়েছে, তাই না? লাস্ট ডে আলোচনাটা একটু কম হয়েছে। আমরা যে পর্যন্ত দেখেছিলাম এটা অ্যাকচুয়ালি হোমওয়ার্কে করা ছিল, প্রোডাক্ট ডিটেল পর্যন্ত। এরপর আমরা ই কমার্সে এসে লাস্ট ডেতেও যেভাবে আমি রিপিট করেছি আজকেও সেভাবেই আগাচ্ছি, যে আমরা কার্টে প্রোডাক্ট অ্যাড করতে শিখেছি, রাইট? এবং কার্ডটাকে আপডেট করা, কার্ড থেকে রিমুভ করা, কার্ডে ক্যালকুলেট করা, এই বিষয়গুলো আমরা শিখেছি। লাইক কোনো একটা প্রোডাক্ট যদি আমি বলি অ্যাড টু কার্ট বললে সে কার্টে যাচ্ছে এবং তার টোটালের সাথে ভ্যাট ক্যালকুলেট হচ্ছে, গ্র্যান্ড টোটাল ক্যালকুলেট হচ্ছে। আমি যদি প্রোডাক্টকে আপডেট করতে চাই সেটা আমি আপডেট করতে পারছি। অন্য কোনো প্রোডাক্টকে যদি আমি পারচেস করতে চাই, অন্য কোনো প্রোডাক্টকে আমরা পারচেসও করতে পারছি, ঠিক আছে? অন্য কোনো প্রোডাক্টকে আমি চাইলে পারচেসও করতে পারছি। এখন কার্টের ভেতরে এসে আমরা আপডেট এবং রিমুভ করতে পেরেছি, সেটা দেখেছি। আর যখন চেক আউটে যাচ্ছি, এখানে আমরা দুইটা ক্লাস দিয়েছি। দুইটা ক্লাসে আমরা যে বিষয় শিখেছি সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন হবে এবং সঙ্গে সঙ্গে লগ ইন হয়ে যাবে। ইনফ্যাক্ট এখানে হয়তো 3টা ক্লাস গেছে, যে রেজিস্ট্রেশন হবে, লগ ইন হয়ে যাবে এবং শিপিংয়ের ফর্মটা আমাকে দেখাবে, রাইট? এবং লগ ইন হবে কিভাবে? রেজিস্ট্রেশন পিরিয়ডেই ইনসার্ট আইডিটা নিয়ে সেশনে দিয়ে সেশনের মাধ্যমে তাকে আমরা ম্যানেজ করব, এটা একটা। দুই হচ্ছে আমরা এখান থেকে লগ ইন করতে শিখেছি পরের ক্লাসে। এখানে আমরা অ্যাজাক্স দিয়ে ভেরিফিকেশন শিখেছি, যে অ্যাজাক্স ইমেল অ্যাড্রেসটা যদি ডেটাবেসে থাকে, সে আমাকে অলরেডি এক্সিস্ট বলে আমার বাটনটাকে কি করে দিচ্ছে? ডিসেবল করে দিচ্ছে। ইমেল অ্যাড্রেসটা যদি একেবারে নাই থাকে, সেক্ষেত্রে আমাকে ইমেল অ্যাড্রেস রিকোয়ার্ড বলে বাটনটা ডিসেবল করে দিচ্ছে। আমি যখন আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি এবং সেটা ভ্যালিড, ঠিক আছে, এবং সেটা যদি ভ্যালিড হয়, সেক্ষেত্রে আমাকে বলছে ভ্যালিড বলতে যদি এক্সিস্ট না করে সেক্ষেত্রে আমাকে বলছে অ্যাভেলেবেল এবং আমার বাটনটা এনাবল করে দিচ্ছে। ক্লায়েন্ট এন্ড ভ্যালিডেশন, অ্যালার্ট করে আমাকে দেখানো, যে রুলস বসানো, তাই না? নেম হলে নেমই যেন লেখা হয়, ইমেল অ্যাড্রেস হলে ইমেল অ্যাড্রেসই যেন লেখা হয়, সেরকম আমরা জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশনও করতে শিখেছি একটা ক্লাসে। পরের ক্লাসে আমরা লগ ইন করা এবং ফরগেট পাসওয়ার্ড, যেটা লাস্ট ক্লাসটার আগের ক্লাস এবং লাস্ট ক্লাস মিলে করেছি। যেটা হচ্ছিল যে আমরা যখন কেউ একজন আমার রেজিস্টার্ড ইউজার তার পাসওয়ার্ড ভুলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে যখন ক্লিক করছি, তার কাছে একটা ইমেল যাবে। অ্যাকচুয়ালি এই ইমেলটা তার কাছে যাবে এবং সে যখন এই পার্টিকুলার ইমেলটার ওপরে ইমেলের এই কাজটা করার জন্য আমরা সাথে সাথে দুইটা জিনিস শিখেছি। একটা হচ্ছে কিভাবে এনক্রিপশন লাইব্রেরিটার ইউজ করতে হয়। এনক্রিপশন লাইব্রেরি দিয়ে আগে ইমেল অ্যাড্রেসটাকে এনক্রিপ্ট করে ক্লায়েন্টের কাছে পাঠিয়েছি, আবার ওই এনক্রিপ্টেড ডাটার উপরে যখন ক্লিক করছে কাস্টমার, তখন আবার আমার কোডিগনেটারে এসে সেটাকে আবার ডিক্রিপ্ট করে দেন ডেটাবেসে আপডেট করছি। বাট একটা প্রবলেম লাস্ট ডেতে আমরা ফেস করছিলাম, সেটা হচ্ছিল যখনই এনক্রিপ্টেড হচ্ছিল সঙ্গে সঙ্গে এনক্রিপশনের ভেতরে কোথাও কোথাও স্ট্রিপস ব্যাকস্ল্যাশটা পড়ছিল। ব্যাকস্ল্যাশটা অ্যাকচুয়ালি সেগমেন্ট, ইউআরএল এর সেগমেন্ট, রাইট? আমি যখনই এনক্রিপ্ট করছি কোনো কিছুকে আর মাঝে যদি ব্যাকস্ল্যাশ পড়ে, তাহলে এখানে দুইটা ব্যাকস্ল্যাশ, মানে একটা ব্যাকস্ল্যাশ পড়ার অর্থ হচ্ছে দুইটা ডাটা, দুইটা প্যারামিটার পেয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমার ফাংশন। তারপরে থাকবে কি? প্যারামিটার। সো প্যারামিটার দেন স্ল্যাশ, আবার যদি মানে স্ট্রিং দেন স্ল্যাশ আবার যদি স্ট্রিং থাকে, তাহলে প্যারামিটার কয়টা হয়ে যাবে? দুইটা। তাহলে প্রথম অংশটুকুকে যদি আমরা ডিক্রিপ্ট করি, রিয়েল ইমেল অ্যাড্রেস পাবো না। সেই কারণে আমাদের আপডেটের কাজও হচ্ছিল না লাস্ট ডেতে। যখন এটা আমরা স্ট্রিং রিপ্লেস করেছে, যদি কখনোই স্ল্যাশ চলে আসে আমার এনক্রিপশনের মধ্যে, স্ল্যাশকে আমরা রিপ্লেস করে দিয়েছি কি দিয়ে? %f2 দিয়ে। আবার যখন এর উপরে ক্লিক করা হচ্ছে এই রিকভারি পাসওয়ার্ড ফাংশনটাতে গিয়ে আমরা আবার ওই %f2 কে কি দিয়ে রিপ্লেস করছি? স্ল্যাশ দিয়ে রিপ্লেস করছি, যেটা আমাদের এই কোডের মধ্যে আছে।
অ্যাপ্লিকেশন কন্ট্রোলার ইমেল। এই যে দেখেন আমরা ইমেল ক্লাসে এসে যেটা করেছি যে রিকভারি পাসওয়ার্ড, এই জায়গাটাতে ওই যে %f2 কে রিপ্লেস করেছি, তারপরে যে ডিকোড করার পর রিয়েল ইমেল অ্যাড্রেস পেয়েছি। দেন রিয়েল ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা কি করেছি, এই যে রিকভারি পাসওয়ার্ড রিকভারি যে পেজ তার ভেতরে এই রিয়েল ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিয়েছি ডাটার মাধ্যমে। আচ্ছা, কোথায়? এখানে এটা নাল কেন সেটা যদি বলি, সেটা হচ্ছে এরকম, আমরা আপডেট পাসওয়ার্ড সাকসেসফুল, এটা আমরা অ্যাকচুয়ালি একসময় চিন্তা করেছিলাম যে যখনই তার পাসওয়ার্ড আপডেট হয়ে যাবে, তার পাসওয়ার্ডটা আপডেট হয়ে যাবে, তখন আমরা আবার ওই পেজে ফেরত যাব, আমরা রিকভারি পাসওয়ার্ড যে ফাংশনটা সেখানে ফেরত যাব। বাট এখানে থেকে আমরা আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটা রিটার্ন করার দরকার নেই বা তার কাছে পাঠানোর দরকার নেই। সো নাল কখন করা হয়? যখন আমরা প্যারামিটারটা অপশনাল ধরি। অপশনাল করার কাজে আমরা নাল ইউজ করি। যদি প্যারামিটার আসে গুড, ওই ভ্যালুটা নিয়েই কাজ হবে, আর যদি প্যারামিটার না আসে সেক্ষেত্রে নাল নিয়ে কাজ করি। বুঝতে পেরেছেন? এটাকে অপশনাল বলা হয়, যে আমরা পাসওয়ার্ডটাকে অপশনাল করছি। বাট এখন আমাদের দরকার নেই, আমরা অ্যাকচুয়ালি পরবর্তীতে যেটা করেছি যে ডেটাবেসে আপডেট করার পর, এই যে আপডেট নিউ পাসওয়ার্ড করার পর, হ্যাঁ, পেজ নতুন একটা পেজকে লোড করে দিয়েছে যে আপডেট পাসওয়ার্ড সাকসেসফুলি। এই যে এই ফর্মটা, এখানে যখন আমরা নতুন পাসওয়ার্ড দিচ্ছি, দেন আপডেট পাসওয়ার্ড বলছি, কারণ এখান থেকে তো আমার আপডেট কার পাসওয়ার্ড আপডেট করছি সেটা আমাকে ধরতে হচ্ছে না, ওই ইমেল অ্যাড্রেস দিয়ে দেন আপডেট করার পর তাকে একটা মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে, ইউর নিউ পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি, ইমেল লগ ইন নাও উইথ ইউর নিউ পাসওয়ার্ড। সো আমি যখন এখন কার্ড থেকে গিয়ে যদি চেক আউটে যাই, নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা ছিল অ্যাকচুয়ালি 6টা 3, তো 6টা 3 নিয়ে যদি আগাই, লগ ইন করতে পারছি। বুঝতে পেরেছেন? সো ওই পোর্শনটা কাভার,
নাও এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে চেক আউটে গেলে আমাদের যে শিপিং এর ফর্মটা আসে, শিপিং ফর্মেও আমরা ক্লায়েন্ট এন্ড ভ্যালিডেশন যেভাবে শিখেছিলাম সেভাবে করে নিব, ইমপ্লিমেন্ট করব। আর এখানে শিপিং এর ইনফরমেশনটা ডাটাবেজে সেভ করে পেমেন্টের পেজটা ডিসপ্লে করব উইথ শিপিং এর আইডিটা সেশনে সেট করে দিব। এটা না আমাদের বিবি কমার্স বেস 14। তো আমরা এখানে এসে কি কি ইনফরমেশন সেভ করব, নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি আর জিপ কোড। 2 3 4 5 6 7 আর শিপিং আইডি। Name 50, email address worker 100, mobile number worker 11, address text of worker 256, address পরে কি আছে, সিটি, কান্ট্রি, জিপ কোড। সিটি worker 50, country worker 50, zip code worker 5. Save. So the database table ready. না আমাদের শিপিং টেবিলটা রেডি। এখন আমাদের যে ফর্মটা আছে ভিউস এর মধ্যে পেজেস এর আন্ডারে name, email address, mobile number,
অ্যাড্রেস, JSPLRX ইমেল, রিকোয়েস্ট। এখানে কিন্তু আমার ভেরিফিকেশনের দরকার নেই, আছে কি? অ্যাজাক্স ভেরিফিকেশন দরকার নেই। ইমেল অ্যাড্রেস প্রথমে থাকবে নেম, ফিল্ডের নাম কি, কাস্টমার নেম বলা হচ্ছে, এটা হবে শুধু নেম। ফর্মটা হচ্ছে আমার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড। সাইন আপের জায়গায় এটা হবে শিপিং। সেভ শিপিং। তো এখন আমি যখন এটাকে সেভ করতে যাব, সেভ শিপিং ফাংশনটাতে হ্যালো, হ্যাঁ বলছি। সেভ শিপিং বলছি। আচ্ছা, এখন ফর্মটাকে সাবমিট করার পর আমাদের যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটা হচ্ছে চেক আউট, তাই না? চেক আউট কন্ট্রোলারে পাবলিক ফাংশন সেভ শিপিং লিখে আছি। এদিকে আমি কি করব, দিস checkout model save shipping info সেভ শিপিং ইনফো করে আমি আমার মডেলটাতে যাচ্ছি, চেকআউট মডেলে। পাবলিক ফাংশন সেভ শিপিং ইনফো। সো এখান থেকে কাস্টমার ইনফরমেশনের মতোই অলমোস্ট সেম না, অলমোস্ট সেম। ওখানে শুধু পাসওয়ার্ড ছিল, এখানে পাসওয়ার্ড নেই, আর ফিল্ডের নামগুলো বিট ডিফারেন্ট। কাস্টমার নেমের জায়গায় শুধু নেম, আই থিঙ্ক আমাদের ডেটাবেস টেবিলেও শুধু নেমই রাখা আছে, পাসওয়ার্ড ফিল্ড বলে কোনো ফিল্ড নেই। দেন মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড আছে। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাটাটা সেভ করছি, যখন এটা সেভ করব টিভিএল শিপিংয়ে, ডাটাটা দিয়ে দিলে ইনসার্ট হবে। ইনসার্ট আইডি ফাংশন কল করলে লাস্ট আইডিটা কাস্টমার আইডির মধ্যে আসবে। এরপর এস ডাটার মধ্যে অ্যাকচুয়ালি এখানে কাস্টমার আইডিটা আসবে না, আসবে হচ্ছে আমার শিপিং আইডি। এবং শিপিং আইডিটা সেভ করার পর শিপিং আইডিটা আমার চলে আসবে শিপিং আইডিতে।
এখানে যেরকম আমরা কাস্টমারের নেমটা সেশনে রেখেছিলাম, দরকার নেই তো আমাদের এরকম কিছু, জাস্ট শিপিং এর আইডিটা সেশনে থাকলে আমরা হ্যাপি থাকবো। দেন চেক আউটে ফেরত এসে সে নতুন একটা ফাংশনকে লোড করবে, রিডিরেক্ট চেক আউট স্ল্যাশ পেমেন্ট অর্ডার। পেমেন্ট অর্ডারে পাবলিক ফাংশন পেমেন্ট অর্ডার, পেমেন্ট অর্ডার নতুন একটা পেজকে লোড করবে, তাই না? পেমেন্ট অর্ডার যদি নতুন একটা পেজকে লোড করতে চায়, নতুন পেজ লোড করার জন্য টাইটেলটা হচ্ছে পেমেন্ট, অল পাবলিশ ক্যাটাগরিগুলো থাকবে এখানে, পেমেন্ট অর্ডার ফর্ম টা আমাকে তৈরি করতে হবে পেজেস এর মধ্যে। পেমেন্টটা কি বানানো আছে? পেমেন্ট অর্ডার ফর্ম, পেমেন্টের পেজটা নেই, পেমেন্টেরটা আলাদা করে একটা জায়গায় দিয়ে দেন তো, একটা ছোট্ট পেজে ওই অংশটাই, ওই যে একটা টেমপ্লেট দিয়েছিলাম ওই চেক আউট পেজটার মধ্যেই একটা সেকশনে পেমেন্ট অপশনটা আছে, ওখানে দুইটা রেডিও বাটন আছে, একটা টেক্সট এরিয়া আছে আর একটা বাটন আছে, লেখা আছে ক্যাশ অন ডেলিভারি, পেপাল, এরকম। কোথায়? পেমেন্ট ফর্ম, তো ইয়ে যাচ্ছে। আচ্ছা দেখি আমাদের চেক আউটে গিয়ে, এটা অ্যাকচুয়ালি চেক আউট বলাটা ভুল হচ্ছে, আমাদের শিপিং এর ওখানে পেজটার যে টাইটেল সেটা অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে, শিপিং অ্যাড্রেস shipping address
তো এটা তো এসেছে, আমার পেজটাও এসেছে। একটু চেক করি যে আমি শিপিং অ্যাড্রেস দিচ্ছি। সেভ করছি, পেমেন্টে চলে আসছে। হ্যাঁ, পেমেন্টে চলে আসছে, বাট এটা সেভ শিপিং না, এটা হবে প্লেস অর্ডার। হ্যাঁ, এটা হবে প্লেস অর্ডার। এখানে একটা টেক্সট এরিয়া দরকার আছে, ওকে একটা টেক্সট এরিয়া অ্যাড করে দেন। টেক্সট এরিয়া দরকার আছে, অর্ডার কমেন্টস, একটা অর্ডারের স্পেসিফিক কমেন্টসটা যেন থাকা দরকার, যে কি কমেন্টস রাখছে অর্ডারে গেলে। ম্যান্ডেটরি না, বাট এই কমেন্টস ফিল্ডটা দরকার আছে। ফর্ম ফিল্ডের মধ্যে ভুল আছে, হ্যাঁ, যে ইয়েতে ভ্যালু দেওয়া যায় না, রেডি বাটনকে রিকোয়ার্ড বা কোনো জেস ভ্যাল দেওয়া যায় না। হুম, হ্যাঁ, নেমটা ঠিক করবো।
আসলো কেন? Cash on delivery, PayPal, comments, save order, shipping না বলে এটাকে আমরা বলছি place order. ফিল্ডগুলোর নাম আমার দিতে হবে, এটা হচ্ছে নেম, অর্ডার, কমেন্টস, এখানে নেম হচ্ছে পেমেন্ট টাইপ, এটার নেম হচ্ছে আমার পেমেন্ট টাইপ। প্রথমটার ভ্যালু হচ্ছে আমার ক্যাশ অন, ক্যাশ অন ডেলিভারি, আর এটা হবে আমার পেপ্যাল। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা পেমেন্ট টাইপ বলছি, কারণ এখন কিন্তু যে কোনো একটা সিলেক্ট করা যাবে, ক্যাশ অন ডেলিভারি আর পেপ্যাল। নাও এখন যে পরিস্থিতি, আমরা যদি দেখি, যদি শপিং কার্টে থাকি এবং শপিং কার্ট থেকে চেক আউটে যাই, তখন পেমেন্ট ফর্মটা আসার কথা ছিল, কারণ অলরেডি পেমেন্ট ইনফরমেশন গিভেন, রাইট? পেমেন্ট ইনফরমেশনটা আমরা দিয়ে দিয়েছি না, বাট আমাকে আবার শিপিং ইনফরমেশন দিতে বলছে, মানে শিপিং ইনফরমেশন গিভেন, বাট আমাকে শিপিং ইনফরমেশনটা আবার দিতে বলছে। তার মানে আমাকে কার্টের ভেতরে আরেকটা লজিক চালাতে হবে, যে যদি কাস্টমার আইডি এবং শিপিং আইডি থাকে, তাহলে ক্লিক করলে পেমেন্ট অর্ডারে, মানে পেমেন্ট ফর্মের যে ফাংশনটা আছে সেখানে চলে যাবে। এই যে পেমেন্ট অর্ডার পেজে চলে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যে পেজটা আছে, কার্ট পেজ, তাই না, শপিং কার্ট ডট পিএসপি, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এলস ইফে ঢুকে যাবে। শিপিং আইডি, শিপিং আইডিটা আমরা সেশন থেকে নিয়ে নিব। if customer ID not equal null and
শিপিং আইডি নট ইকুয়াল, যদি কাস্টমার আইডি নট ইকুয়াল নাল হয় এবং শিপিং আইডি নট ইকুয়াল নাল হয়, তখন অ্যাকচুয়ালি আমার যে চেক আউট লিঙ্কটা শো করবে সেটা মূলত কি হবে, পেমেন্ট অর্ডার। ঠিক আছে, পেমেন্ট অর্ডারে চলে যাবে। দ্যাট মিনস আমি যখন এখন কার্ডটা লোড দিব, যেহেতু সেশনে আমার শিপিং আইডি এবং কাস্টমার আইডি আছে, তো চেক আউটে প্রেস করলে আমি চলে যাচ্ছি কোথায়, পেমেন্ট অর্ডারে, যেটাতে আমার যাওয়ার কথা, রাইট। সো যদি আমি লগ আউট করি, তখন কিন্তু একটু খেয়াল করেন, আমি লগ আউট অবস্থায় আছি, কার্টে যাচ্ছি, আমাকে কোথায় যেতে বলছে, চেক আউট। ঠিক আছে, মানে এখন যদি চেক আউটে যাই তখন আমাকে কাস্টমার রেজিস্ট্রেশনে নিচ্ছে, বোঝা যাচ্ছে। আমি যদি কাস্টমারকে লগ ইন করাই, সেক্ষেত্রে আমি কোথায় চলে যাচ্ছি, লগ ইন হচ্ছি। এবার যদি শপিং কার্টে যাই এবং চেক আউটে প্রেস করি, তখন আমাকে কিন্তু পেমেন্টে নিয়ে যাচ্ছে। এখন এটা কাস্টমারের উপরে নির্ভর করবে যে সে যেহেতু লগ আউট হয়ে গেছে, লগ আউট হলে যেটা করা উচিত সেটা হচ্ছে কাস্টমারের আইডি সাথে সাথে শিপিংয়ের আইডিটাও ক্লিয়ার করে দেওয়া উচিত, কারণ সে যখন লগ আউট হয়ে গেছে সে চাচ্ছে না এই অর্ডারটা কন্টিনিউ করতে, রাইট। তো এই কেসে আমরা তার সেশন থেকে কি করে দিতে পারি, শিপিংয়ের আইডিটাও ক্লিয়ার করে দিতে পারি, কারণ আমরা যখন লগ আউট করছি, লগ আউটের ফাংশনটা কোথায়, এই যে এখানে কাস্টমার আইডি আর কাস্টমার নেমটাকে ক্লিয়ার করা হয়েছে। সো আমাদের ক্লিয়ার করতে হবে কাকে, আরো শিপিং আইডিটাকে। ঠিক আছে, শিপিং আইডিটাকেও আমরা ক্লিয়ার করে ফেললাম। তাহলে এখন থেকে ওই প্রবলেমটা হবে না, যদি কেউ লগ আউট করে তাহলে পরবর্তীতে যদি সে কার্টে আসে, কার্ট থেকে তাকে চেক আউট করে যেতে হবে। চেক আউটের পর যদি সে লগ ইন করে, এবং আবার যদি সে কার্টে যায়, চেক আউট প্রেস করলে তোমাকে কোথায় নিতে হবে, শিপিং ইনফোতে। ঠিক আছে, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, এই যে এখানে কার্টে যে লজিক অনুযায়ী এই চেক আউট বাটনটা রেডি করা হয়েছে, সেম লজিক দিয়ে এই চেক আউট বাটনটাকেও রেডি করতে হবে, কারণ যে কেউ যে কোনো সময় চেক আউটে যেতে পারে, কার্টে না গিয়ে সে চেক আউটে যেতে চাচ্ছে। বুঝতে পেরেছেন, আমাদের চেক আউটে যেতে গেলে বারবার কোথায় যেতে হচ্ছে, কার্টে, রাইট। সো আমাকে চেক আউটে যেতে গেলে কার্টে যেতে হচ্ছে, সেখানে না গিয়ে আমি ডিরেক্ট কোথায় যেতে পারি, চেক আউটে। সো চেক আউটের ওই জায়গাটা ঠিক করে নিতে হবে, যে টাস্ক হিসেবে আছে। আমি চেক আউটে যাচ্ছি, শিপিং ইনফরমেশন যখন আমি দিব, এখন
দেন আমি আমার পেমেন্টে চলে আসি। এখন প্লেস অর্ডারে এসে এখানে বেশ কিছু কাজ করার আছে, যে আমরা অর্ডার সেভ প্রসেসিং এর দিকে কিন্তু যাচ্ছি। হুম এখানে কাজ বলতে প্রথমে আমাকে অর্ডারটা সেভ করতে হবে, আগে পেমেন্ট ইনফরমেশন সেভ করতে হবে, দেন আমাকে অর্ডার সেভ করতে হবে, দেন ইমেল পাঠাতে হবে, রাইট? ইমেল পাঠাতে হবে, দেন একটা পেজ তাকে ডিসপ্লে করাতে হবে। আবার অর্ডার সেভ করতে গিয়ে ওখানে এমন একটা বিষয় আছে যে আমাকে এখানে সেকেন্ড লেভেল বা সেকেন্ড নর্মাল ফর্ম আমাকে অ্যাপ্লাই করতে হবে। আর নর্মালাইজেশন বিষয়টা কি সেটাও আমরা কিন্তু এখনো ক্লিয়ার না। সো নর্মালাইজেশন নিয়েও আমাদের এখন একটু কথা বলতে হবে। সো আমি কিছুক্ষণের মধ্যেই অ্যাকচুয়ালি নর্মালাইজেশন নিয়ে কথা বলবো এবং বেশ কিছু টেবিল তৈরি করে ফেলবো আর কি, নর্মালাইজ টেবিল আমাদের প্রয়োজনে, আমাদের প্রজেক্টের প্রয়োজনে। সো নর্মালাইজেশন বিষয়টা কি সেটা একটু আমরা সার্চ ইঞ্জিন থেকে দেখার চেষ্টা করি কিছুক্ষণ, দেন আমি আলোচনায় আসলে আই থিঙ্ক ক্লিয়ার করা সম্ভব হবে। হ্যালো, না না আটের না, এটা হচ্ছে লেক সার্কাস কলাবাগান, কলাবাগান মাঠের অপোজিটে। জি জি, কলাবাগান মাঠের অপোজিটে সিঙ্গার শোরুমের কাছে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন নর্মালাইজেশন নিয়ে কিছুটা কথাবার্তা বলবো। নর্মালাইজেশন হবে মূলত ডেটাবেস টেবিলে, আর এটাকে বলা হচ্ছে টেবিলের স্কিমা ডায়াগ্রাম, তাই না? এটা কি স্কিমা কিভাবে করতে হয় বা আমরা ডায়াগ্রামিক ভিউতে একটা স্কিমা কিভাবে করব সেটা নিয়ে আলোচনা হবে। বাট নর্মালাইজেশন বিষয়টা যদি থিওরিটিক্যাল একটু আলোচনা করতে চাই তার আগে দু একটা বিষয় একটু বলার আছে। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করতে যাচ্ছি, সফটওয়্যারটা কেন তৈরি করছি, রাইট? সফটওয়্যারটা মূলত তৈরি করা হচ্ছে সেট অফ ডাটাকে সুন্দর করে হ্যান্ডেল করার জন্য, বা সেট অফ ইনফরমেশনকে সুন্দর করে হ্যান্ডেল করার জন্য, যা ওই অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান বলেন বা ইনস্টিটিউট বলেন তারা সেটা করতে পারছে না। লাইক আমি যদি তাদেরকে ডেটাবেস সার্ভার দিয়ে দিই যে তুমি এখানে ডাটা স্টোর করো এবং কুইরি চালিয়ে চালিয়ে তোমরা এটাকে ডিসপ্লে করো বা ইনফরমেশন দেখো, কতজন বা কতগুলো কোম্পানি সেটা করতে পারবে? 70-80 দশকে এভাবেই ডাটাগুলো মেনটেন করা হতো। যখন হার্ডকোর ডাটাকে লজিক্যাল ডাটা বা সফট কপিতে কনভার্ট করা হচ্ছিল, প্রথমেই কিন্তু আসে ডেটাবেস সার্ভার। তখন কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না। ডাটাগুলো সুন্দর করে স্টোর করার জন্য, গুছিয়ে রাখার জন্য ফার্স্টে আসে ডেটাবেস সার্ভারগুলো। আর ডেটাবেস সার্ভারগুলোকে সুন্দর করে ম্যানেজ করার জন্য বা ডাটা ইনফরমেশনগুলোকে সুন্দর করে হ্যান্ডেল করার জন্য প্রয়োজনীয়তাটা অনুভব করে যে এখানে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের দরকার আছে যার মাধ্যমে এটাকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব এন্ড ইউজারদের সামনে। তো এন্ড ইউজাররা যেন খুব সহজেই ডাটা বা ইনফরমেশনগুলো নিয়ে নাড়াচাড়া করতে পারে বা কাজ করতে পারে। কারণ ডেটাবেসের প্রয়োজনে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসেছে, ওকে? বা কোনো সফটওয়্যার তৈরি হয় ডাটা বা ইনফরমেশন সুন্দর করে ম্যানেজ করার জন্যই। সফটওয়্যার কিন্তু প্রোগ্রামিং লজিক ইমপ্লিমেন্টেশনের জন্য না, সফটওয়্যার মূলত ডাটা এবং ইনফরমেশনগুলোকে হ্যান্ডেল করার জন্য। ওখানে যত লজিক সেটা ডিফাইন করে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ডেটাবেস সার্ভারগুলোর মধ্যে ডাটা বা ইনফরমেশনগুলো স্টোর করার সময় সব ডাটাই যে রাখতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না। আমি ডেটাবেসে যদি আননেসেসারি ডাটা রাখি, সাইজটা আননেসেসারিলি বাড়বে। ডেফিনেটলি ডেটাবেসের সাইজ ডে বাই ডে ইনক্রিজ করবে বা বাড়বে, বাট আমি যদি রিলেভেন্ট ডাটা না তারপরেও রেখে দিচ্ছি, সেটা তো অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল কেসে বাড়ছে এবং আমার যা বাড়া উচিত তার চেয়ে বেশি জায়গা ওয়েস্ট হয়ে আমাদের সাইজটা বেড়ে যাচ্ছে।
সো ডেটাবেজের ভাষায় একটা ওয়ার্ড আছে রিডান্ডেন্ট। নর্মালাইজেশন বলতে বোঝায় যে ডেটাবেজকে রিডান্ডেন্ট ডাটা থেকে রিমুভ করার থিওরিটিক্যাল প্রসেস। ডেটাবেজকে রিডান্ডেন্ট ডাটা থেকে রিমুভ করার একটা থিওরিটিক্যাল প্রসেস, থিওরিটিক্যাল ইমপ্লিমেন্টেশন বলা হয়, যে আর 5টা রুলস আছে। বাট আমরা যদি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে 3টা রুলস অ্যাপ্লাই করার পরে ওই ডেটাবেজে কোনো রিডান্ডেন্ট ডাটা না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। বা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে 3টা কেসই ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে না, প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্ট করা হয় না। তো রিডান্ডেন্ট ডাটা মানে কতটা হার্মফুল হতে পারে, বা রিডান্ডেন্ট ডাটা যে আমার বিগ ডাটার ক্ষেত্রে একটা প্রবলেম, সেটার একটা ছোট্ট এক্সাম্পলের জন্য আমরা যদি বিগ ডাটা, অ্যাকচুয়ালি ফেসবুকে এখন বিগ ডাটা বলছি আর কি, ফেসবুক ডাটাকে। সো প্রচুর ডাটা হ্যান্ডেল করছে তারা, এবং এই ডাটাগুলো হ্যান্ডেল করতে গিয়ে আমি যদি একটা ফিল্ড নিয়েই যদি একটু গড়িমসি করি, সিম্পল একটা ফিল্ড নিয়েই যদি আমি গড়িমসি করে ফিল্ডটা ডেটাবেস টেবিলের মধ্যে রেখে দেই, তাহলে কত জায়গা ওয়েস্ট হবে তার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমরা তো ফেসবুকে প্রতিনিয়ত প্রচুর ডাটা আপডেট করছি, কমেন্টস লিখছি, পোস্ট লিখছি, ফাইল আপলোড করছি, ইমেজ আপলোড করছি। সো ইনফরমেশনগুলো তো তারা রাখছেই। সো আমি যদি বলি যে জাস্ট রেজিস্ট্রেশন পিরিয়ডে তারা আমাদের কাছ থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম রাখছে, ফার্স্ট নেম লাস্ট নেম রাখলে তো আমার ফুল নেমটা আলাদা করে জানার দরকার নেই, আছে কি? ফুল নেম তো আমি দুইটাকে কনক্যাট করেই পেতে পারি, বাট আমি ইচ্ছে করে ফুল নেমটাও যদি রাখি বা ডেটাবেজের ভেতরে ফুল নেমটা রাখা হয়, তাহলে অ্যাকচুয়ালি ওই ফুল নেমটা রিডান্ডেন্ট ডাটা হবে, রাইট? আমার ডেটাবেজের জন্য কি হবে? রিডান্ডেন্ট ডাটা। আর এই রিডান্ডেন্ট ডাটাটা কত জায়গা দখল করছে তার একটা এক্সাম্পল হিসেবে আমরা একটা ক্যালকুলেশন করে দেখতে পারি, যে লাইক অন অ্যান অ্যাভারেজ একটা ফুল নেম হতে আমি যদি বলি 40 ক্যারেক্টার্স দরকার পড়বে, যে 40 ক্যারেক্টার লাগবে একটা ফুল নেমের জন্য। সেক্ষেত্রে আমি যদি বলি যে লাইক ফেসবুকে 150 কোটি অ্যাকাউন্ট আছে, এটা কিন্তু কোটি বলছি, হ্যাঁ, 150 কোটি অ্যাকাউন্ট আছে, তাহলে টোটাল ক্যারেক্টার বলছিলাম এটা যে 40 ক্যারেক্টার্স, 150 ক্রোড়, 150 লিখেছি, দেন কয়টা শূন্য হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 7টা শূন্য না? 1 2 3 4 5 6 7, তাই না? আমার 150 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 150 কোটি। আর আমার 40 ক্যারেক্টার। সো এখন এই যে সাইজটা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা শূন্য, এই এত বড় বাইট আর কি, এটাকে আমরা বলছি 1 ক্যারেক্টার 1 বাইট, তাই না? তাহলে এটা 6000 ক্রোড় বাইট জায়গা ওয়েস্ট হচ্ছে। ফেসবুকে যে ডেটাবেসটা আছে, ডেটাবেস থেকে ওয়েস্ট হচ্ছে কত জায়গা? শুধু নামটা রাখার জন্য 6000 ক্রোড় বাইট জায়গা ওয়েস্ট হচ্ছে। সেটাকে বাইটের পরিবর্তে আমরা ফার্স্টে কিলোবাইটে নিয়ে আসি, 1024 দিয়ে যদি ভাগ দিই, তাহলে এটা হচ্ছে আমার বাইট। এটাকে যদি আবার কিলোবাইট 1024 দিয়ে যদি ভাগ দেই, তাহলে এটা হচ্ছে আমাদের মেগাবাইট। আর মেগাবাইটকে যদি আবার 1024 দিয়ে আমি ভাগ দেই, তাহলে এটা হয়ে যাবে গিগাবাইটে। ঠিক আছে? সো 55.8 গিগা, মানে এত জায়গা কি হচ্ছে? ওয়েস্ট হচ্ছে। শুধু আমাদের নাম রাখার জন্য ফেসবুকে ইউজ হচ্ছে 55 জিবি বা ইউজ করছে, বোঝা যাচ্ছে? তো অনেক বড় বড় সফটওয়্যারের ফুল সাইজই এতটুকু হয় না, অনেক বড় বড় সফটওয়্যারের ফুল সাইজ এত বড় হচ্ছে না, বাট সে শুধু নাম রাখতেই এত জায়গা রাখছে। সো এত বড় জায়গা বা এত ডাটা হ্যান্ডেল করতে গিয়ে
আমরা যদি এরকম কিছু ফিল্ড ডেটাবেজের মধ্যে রেখে দেই তাহলে এটা রিডান্ডেন্ট ডাটা হিসেবে আমাদের ডেটাবেজে আসছে, ডেটাবেজকে বাকি করে দিচ্ছে এবং ডেটাবেজের পারফরমেন্সকে ডিক্রিজ করছে। ডেফিনেটলি রিয়েল ডাটা আসলে সাইজ বড় হবেই, বাট আননেসেসারি ডাটা রেখে তো আমাদের কোনো লাভ নেই, রাইট? তো সেই কেস থেকে আমরা যখন ডেটাবেজের নর্মালাইজেশনের ইস্যুটা নিয়ে কথা বলবো, তখন কেন নর্মালাইজ করব? ডেটাবেজে এমন কোনো ফিল্ড আমরা রাখবো না যা ওই ডেটাবেজের ভেতরে রিডান্ডেন্ট ডাটা আসতে সাহায্য করবে। সো মূল টার্গেটটা কি হবে? নর্মালাইজেশনের মাধ্যমে ওই ফিল্ডগুলোকে বের করে ফেলা যা আমাদের ডেটাবেজের জন্য দরকারই নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা স্কিমা ডায়াগ্রাম তৈরি করি একটা টেবিলের, দেন ওখানে নর্মালাইজেশন রুলসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। টেবিলের নাম বলছি টিভিএল ইউজার। আমি একটা স্কিমা তৈরি করছি। ইউজার আইডি, প্রাইমারি কি, integer 11, first name varchar 25, last name varchar 25, full name varchar 50, email address varchar 256, address like varchar 100, varchar 256, date of birth varchar 20, date age integer 3, city varchar 100, country varchar 100, zip varchar। নর্মালাইজেশনটা হচ্ছে ডেটাবেস যেন আননেসেসারিলি না বাড়ে, রিডান্ডেন্ট ডাটা যেন না ঢোকে। যদিও নর্মালাইজেশনের মধ্যে পড়ে না, আননেসেসারিলি ডাটা যেন সাইজ যেন ডেটাবেসে না বাড়ে সেটা ম্যানেজ করার জন্য বা সেটা কন্ট্রোল করার জন্য যে বিষয়টা খেয়াল রাখা হয়, ফিল্ডের এগেনস্টে যে ডাটা টাইপগুলো দেওয়া হয়েছে সেটা ঠিকঠাক আছে কিনা, এবং ডেটা টাইপ দেওয়ার পর যে লেন্থটা দেওয়া হয়েছে সেটাও কারেক্ট লেন্থ কিনা বা লজিক্যাল লেন্থ কিনা। সো যেটা খেয়াল রাখবেন, এটা কিন্তু নর্মালাইজেশনের ইস্যুতে বলছি না, জাস্ট প্র্যাকটিক্যাল প্রজেক্ট ডেভেলপমেন্টের ইস্যু থেকে বলছি। যখনই কোনো ডেটাবেস আপনি ক্রিয়েট করতে যাবেন, টেবিল ক্রিয়েট করতে যাবেন, কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। তার মধ্যে হচ্ছে ডেটা টাইপ আপনি কি দিচ্ছেন। লাইক এখানে যদি আমি বলতাম যে একটা জায়গাতে আমি জিপ কোড ধরছি, রাইট? জিপ কোডটা সব নাম্বার, রাইট? সব নাম্বার, এরকম একটা জিপ কোড, বাট আমি এটা ইন্টিজারে রাখছি না কেন? ইন্টিজার জায়গা বেশি নেবে, রাইট? ভার্কার জায়গা কম নেবে।
ভার্কার 1 বাইট আর ইন্টিজার 2 বাইট, বিষয়টা বোঝা যাচ্ছে? ভার্কার 1 বাইট আর ইন্টিজার 2 বাইট জায়গা নেয়। এখন যে বিষয়টা সেটা হচ্ছে ঠিক একইভাবে আমি কিন্তু এখানে কি ইউজ করেছি, ভার্কার, কারণ ওই ইন্টিজার নাম্বারটার কোনো অ্যারিথমেটিক অপারেশন নেই, লাইক মোবাইল নাম্বার, আমরা কি ইউজ করব, ভার্কার। সো এই টাইপের ফিল্ডগুলোতে ডেটা টাইপটা আমাকে হ্যান্ডেল করতে হবে। তারপরে হচ্ছে আমি ভার্কারই ইউজ করছি বাট লেন্থ, কান্ট্রি সিটি, সিটি আর কান্ট্রি, সিটিতে কনফিউশন থাকলেও কান্ট্রিতে এমন কোনো কান্ট্রি নেই যে যার লেন্থ 100, সেটা বোঝা যাচ্ছে? অ্যারাউন্ড কি হয় 50 বা লেস দেন 50 হয়। সো কান্ট্রির জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 50। সো ডেটা টাইপ ঠিক আছে, বাট আমি লেন্থ বাড়িয়ে রেখেছি, যা ডেটাবেসের ইন্ডেক্সের সাইজটাকে বাড়িয়ে দেবে, তো পারফরম্যান্স স্লো হবে। সো ইস্যুগুলো মাথায় রাখতে হবে। যখন আমি ইন্টিজার ইউজ করছি, সেই ইন্টিজার কত দূর পর্যন্ত আমার যেতে পারে, এই ডেটাবেসের রেকর্ড কতগুলো হতে পারে, সেটা আমাকে অ্যাসিউম করতে হবে। 5 বছর 10 বছরের জন্য অথবা 2 বছর 4 বছরের জন্য আমাকে একটা অ্যাজাম্পশন থেকে নিয়ে ওই ফিল্ডের লেন্থটা বসাতে হবে। 11 ডিজিট ইন্টিজার, দ্যাট মিন্স হিউজ রেকর্ড। আবার আমি যদি বলি যে ইউজার স্টুডেন্ট, মানে আমার ইউজার হিসেবে আমার সাইটে রেজিস্ট্রেশন করবে, আমি একটা ব্লগ সাইট বানাচ্ছি, ব্লগ আর কতজন হবে? 11 ডিজিট ইন্টিজার মানে কি, 11 টা 9, 9 ডিজিট হলো 1 crore হয়, তাই কি না? 8 ডিজিটে 1 crore হয়, 9 crore হয় কত, 9 ডিজিটে হয় 9 crore 99 lakhs। সেটা বোঝা যাচ্ছে? তাহলে 11 ডিজিটে কত হবে, সম্ভাবনা আছে এত ব্লগার হওয়ার। তার মানে আমি যখন ব্লগ সাইট করছি আমার ইন্টিজার 11 দেয়া আননেসেসারি লেন্থ হচ্ছে, ওখানে ইন্টিজার 5 6 কি যথেষ্ট। তো কোন টেবিলে কত রেকর্ড আসবে সেটা একটা ধারণা পাওয়া যায়, সে অনুযায়ী ফিল্ডের লেন্থ সেট করতে হবে। এখন এনএফ নিয়ে কথা বলছি। ফার্স্ট এনএফ, যখন আমি ফার্স্ট এনএফ নিয়ে কথা বলছি, ফার্স্ট এনএফ এর ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। ফার্স্ট রুলস, ফার্স্ট রুলসটা কি, প্রত্যেকটা টেবিলে আমার প্রাইমারি কি থাকতে হবে। সেকেন্ড রুলস, সেকেন্ড রুলসটা হচ্ছে ফিল্ডগুলো হতে হবে অ্যাটমিক। অ্যাটমিক, অ্যাটম কণা কি সবচেয়ে ক্ষুদ্র কণা, সো আমার ফিল্ডগুলো ক্ষুদ্র হতে হবে, বাট সাইজে না, ফিল্ডের ভ্যালুর দিক থেকে সেটাকে যেন আর ভেঙে ফেলা না যায়, রাইট? এভাবে এমনভাবে ছোট করতে হবে ফিল্ডগুলোকে, বা স্পেসিফিক, এটাকে বলা এমনভাবে স্পেসিফিক করতে হবে যাতে এর ভেতরে রিডান্ডেন্ট ডাটা নাই ঢুকতে পারে, বোঝা যাচ্ছে? বাট অ্যাটমিকটা বোঝানোর জন্য 3টা সাব রুলস আছে, সেই 3টা সাব রুলস নিয়ে এখন আমি কথাবার্তা বলবো। মানে অ্যাটমিকটা আপনারা বুঝে যাবেন যদি 3টা সাব রুলস আমরা বুঝি। ফার্স্ট সাব রুলস হচ্ছে যে একই নামে ফিল্ড রাখা যাবে না। একই নামে ফিল্ড রাখলে তো একই নামে ডাটা আসবেই, বাট মাইস্কুয়েল কি আপনাকে একই নামে ফিল্ড রাখতে দেবে? আপনি সেম নামে দুইটা ফিল্ড, মানে ডেটাবেসের সেম নাম দিয়ে দুইটা ফিল্ড ক্রিয়েট করতেই পারবেন না, মাইস্কুয়েলই আপনাকে আটকে দেবে। বাট যেহেতু থিওরি আমাকে বলতে হচ্ছে যে একই নামে ফিল্ড রাখা যাবে না, একই নামে ফিল্ড রাখলে একই ডাটা আসবে, রিটার্নিং ডাটা আসবে। 2 নাম্বার রুলস, ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভ্যালু সেম। আপনি দুটো ডিফারেন্ট নামে ফিল করেছেন বাট ভেতরে ভ্যালুগুলো রাখছেন কি সেম। সো যে ফিল্ডগুলো বা যে ফিল্ডটা আপনার জন্য বেশি প্রয়োজন সেটাকে রাখবেন, বাকিটাকে রিমুভ করবেন। দরকার নেই তো সেরকম ফিল্ড রাখা, যে ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরে ভ্যালুগুলো রাখছে কি সেম। এখানে एग्जांपल দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম। আমি কি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ফুল নেম পেতে পারি, আলাদা করে লাস্ট নেম পেতে পারি, আলাদা করে ফার্স্ট নেম পেতে পারি। সো আমার ফুল নেম রাখার দরকার আছে, ফুল নেমটা আননেসেসারি এখানে রাখা হয়েছে। সো নরমালাইজেশন করলে আমরা এটাকে বাদ দিয়ে দিই, বোঝা যাচ্ছে? অনেকে যেটা করে থাকে, ফর্মে হয়তো ফার্স্ট নেম লাস্ট নেমই আছে, বাট সে কি করছে, ফার্স্ট নেম লাস্ট নেম ফিল্ডে রাখছে, আর ফুল নেমটা কি করছে, ফার্স্ট নেম লাস্ট নেম কনক্যাট করে ফুল নেম ফিল্ডের মধ্যে রেখে দিচ্ছে। কিন্তু দরকার নেই, আমরা যখন দেখানোর প্রয়োজন পড়ছে ডেটাবেস থেকে তুলে দেখাচ্ছে। বাট আমি কি ফার্স্ট নেম লাস্ট নেম তুলে কনক্যাট করে তাকে দেখাতে পারি না? ফুল নেম দেখাতেই পারি। তো সেকেন্ড সাব রুলসটা কি ছিল, যে ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু কি সেম।
এই ক্ষেত্রে যে ফিল্ডটা আমার দরকার নেই সেটাকে রিমুভ করে দিতে হবে। পরের সাব রুলসটা আরো অ্যাটমিক, হ্যাঁ, আরেকটু ইন্টারেস্টিং এবং খুঁজে পাওয়া কঠিন এই ধরনের ফিল্ড। ফিল্ড দুটার নাম ডিফারেন্ট, ফিল্ড দুটার নাম কি ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও ডিফারেন্ট, বাট একটা ভ্যালু যদি আরেকটাকে দিয়ে ক্যালকুলেট করা যায়, মনে করেন প্রথম ভ্যালুটা দিয়ে যদি সেকেন্ড ভ্যালুটাকে, অথবা সেকেন্ড ভ্যালুটা দিয়ে যদি প্রথম ভ্যালুটাকে ক্যালকুলেট করা যায়, তার মানে একটা দিয়ে দুইটা কাজ করা সম্ভব হচ্ছে। তো যাকে ক্যালকুলেট করা যাচ্ছে তাকে রিমুভ করে দিতে হবে। ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও কি ডিফারেন্ট, বাট একটাকে দিয়ে যদি আরেকটা ডিরাইভ করা যায়, হ্যাঁ, আরেকটাকে যদি ক্যালকুলেট করা যায়, যাকে ক্যালকুলেট করা যাচ্ছে তাকে রিমুভ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো এখানে এক্সাম্পল হিসেবে ধরতে পারি ডেট অফ বার্থ আর এসকে, এজ আর ডেট অফ বার্থ। সো আমার যদি ডেট অফ বার্থ থাকে ডেটাবেসে, আমি ডেট অফ বার্থ তো পাবোই, আবার কারেন্ট টাইমের সঙ্গে ক্যালকুলেট করে এস কেও পাবো। বাট এস রাখলে কি ডেট অফ বার্থ পাবো? এস রাখলে তো আমি কারেক্ট ডেট অফ বার্থ পাবো না, শুধু সালটা পেতে পারি, বাট মান্থ আমি পাচ্ছি না, আমি ডে আমি পাচ্ছি না। বাট ডেট অফ বার্থ রাখলে আমি দুইটাই পাচ্ছি। সো কাকে রিমুভ করে দিতে হবে? বিষয়টা বোঝা যাচ্ছে? সো ওই যে অ্যাটমিক বলছিলাম সেটা কি বোঝা গেল যে ফিল্ড গুলো হতে হবে কি ওকে। সো ফার্স্ট নরমাল রুলস আমরা শিখলাম। না হ্যাঁ শোনো, আমি আজকে বেসিস বা বিল্ড অপশে যাচ্ছি না, হ্যাঁ তুমি ওটা, হ্যাঁ তোমরা আসবা, না হয় যেটা করো যদি কাজটা দেখে ক্লোজ করে দাও, আমি সে ক্লাস এখন ওই যে মাঝে সময় গ্যাপ গেছে আমি ক্লাস নিচ্ছি এদের। সো ক্লাস শেষ করে এদের অফিস বন্ধ করে তোমাদের নিয়ে বাইরে চলে গেছে, ওরা চলে গেছে। না না 5000 সেটা যেটা আমাদের তৈরি করছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তোমরা ইয়ে করো, তাহলে যে দেখো কাজটা দেখো, আমি যেভাবে বলো ক্লোজ করে, অথবা তোমরা চলে আসো, আমি এখান থেকে চলে যাবো। না আসাই ভালো, আমার মনে হয় বাসা থেকে তোমাদের নিয়ে যাবে। ঠিক। কারো কোনো কোশ্চেন আছে ফার্স্ট নরমাল ফর্মে? কারো কোনো কোশ্চেন নেই? ফার্স্ট নরমাল ফর্মটা আমার কি বলছে, প্রাইমারি কি থাকতে হবে, ফিল্ডগুলো হতে হবে অ্যাটমিক, ওকে। এখন সেকেন্ড নরমাল ফর্ম নিয়ে কথা বলি। মনে করেন আমরা একটা টেবিল তৈরি করছি, টিবিএল অর্ডার, রাইট? কারণ আমরা তো ই কমার্স করছি, আমাদের ই কমার্সে অর্ডার সেভ করতে হবে, তাই না? এবং অর্ডার সেভ করতে গিয়ে আমাদের অর্ডার টেবিলে কি কি ইনফরমেশন রাখতে হবে সেটা আমরা একটু দেখি। অর্ডার টেবিলে আমার রাখতে হবে অর্ডার আইডি,
তাই না? এটা প্রাইমারি কি, আমি যদি বলি ইন্টিজার 11, কাস্টমার আইডি ইন্টিজার 11, শিপিং আইডি এটাও আমার ইন্টিজার 11, ঠিক আছে? পেমেন্ট আইডি এটা ইন্টিজার 11, ঠিক আছে? তারপরে আছে আমার অর্ডার টোটাল লোড 10,2, order status like worker 20, like cancel, complete, pending এগুলো। আচ্ছা, order date, order অর্ডার টোটাল, এটা তো ভ্যালু মানে নাম্বার হিসেবে যাবে, ফ্র্যাকশনও থাকতে পারে। অর্ডারের ভিতরে কি ফ্র্যাকশন থাকতে পারে না, পয়সাও থাকতে পারে, এই জন্য ফ্লোট দিয়েছে। আর অর্ডারের স্ট্যাটাস হবে কি ক্যান্সেল, পেন্ডিং, তখন কি হবে, বার করা যাবে না। অর্ডার ডেট ডেট ফরম্যাটে যাবে। তারপরে আছে অর্ডারে কি থাকবে, অর্ডারের মধ্যে কি কি রাখবো আমরা, প্রোডাক্টের আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি, এগুলো আছে না? হ্যাঁ সেটাই বলছি, প্রোডাক্ট আইডি ইন্টিজার 5, নিয়ে আসছি। প্রোডাক্ট নেম, product price, product sales, quantity. দেখেন এখন বিষয়টা হচ্ছে যে এখানে প্রোডাক্টের ইনফরমেশন রয়েছে, উনি বিষয়টা ধরতে পেরেছেন যে এইভাবে এই টেবিলের মধ্যে আমরা অর্ডারের ইনফরমেশন সেভ করতে কি পারবো। একটা অর্ডারের ইনফরমেশন কি সেভ করা যাবে, যাবে যদি একটা প্রোডাক্ট থাকে, বাট অনেকগুলো প্রোডাক্ট হলে তখন এটা হজবরল অবস্থা হয়ে যাবে। তো সেকেন্ড নরমাল ফর্ম যেটা বলে, সেকেন্ড এনএফ যেটাকে বলে, সেটা হচ্ছে যে দেখেন কোন একটা পার্টিকুলার সিচুয়েশনে সেট অফ ডাটার কারণে, আমরা বলছি কোন একটা পার্টিকুলার সিচুয়েশনে সেট অফ ডাটার কারণে যদি ফার্স্ট নরমাল ফর্মের রুলস ভায়োলেট হয়ে যায়, যে ফিল্ডগুলোর কারণে রুলস ভায়োলেট হচ্ছে ওই ফিল্ডগুলোকে নিয়ে আলাদা একটা ডেটাবেস টেবিল তৈরি করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড নরমাল ফর্মের রুলস। কিভাবে হচ্ছে সেটা একটু বোঝাচ্ছি। আজকে তো ক্লাস আছে, আজকে তো ক্লাস আছে অবজেক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ
আগামী শনিবারেও কি অফ থাকবে? আচ্ছা ঠিক আছে, তো আগামী শনিবার অফ থাকলে বরঞ্চ আমার জন্যই ভালো। হুম, আমার জন্য ভালো, কারণ হচ্ছে আগামী শনিবারে একটু ইয়ে আছে। নেক্সট উইক থেকে আমি শুরু করব, হ্যাঁ। ক্লাস তো সুন্দর মতো আগাচ্ছে, তাই না? হ্যাঁ। না না, আজকে ক্লাস আছে, আজকে আসবে ও। আজকে একটা পরীক্ষা নিব আমরা। ওরা যে 6টা 7টা ক্লাসে যা শিখেছে তার উপরে আজকে একটা পরীক্ষা হবে। ওই পরীক্ষাটা হাবিব এসে কি করতে হবে সেটা কন্ডাক্ট করে যাবে। আর আমাদের আরেক ফার্স্ট 2 দিনে আমার সাথে একজন গিয়েছিল, সজীব, দেখেছেন? ও অ্যাকচুয়ালি ডাক দেবে, ডাক দিয়ে ফাইনালি 9টার সময়, 9টা পর্যন্ত তার প্রজেক্ট করবে, বাকি 10 মিনিট সময় তারা তাদের প্রজেক্টগুলো জমা দেবে তার কাছে। হুম, ওই প্রজেক্টগুলো আমরা দেখে মার্কিং করবো গ্রেডিং এর জন্য, সার্টিফিকেট গ্রেডিং এর জন্য, ঠিক আছে? এটা হলো হাফ ইয়ারলি একটা এক্সাম হবে, আরেকটা এক্সাম আমরা পরে নিব পিএসপির উপর, HTML CSS এর উপর আজকে একটা এক্সাম হবে প্র্যাকটিক্যাল। সো ওই এক্সামটা আজকে হবে, ঠিক আছে? সো ক্লাস কিছুই দিতে হবে না, হ্যাঁ, এসেই কম্পিউটারে হবে, কি করতে হবে সেটা হাবিব কিছুক্ষণের মধ্যে উপরে যাবে, গিয়ে সেটা বুঝিয়ে আসবে, তারপরে হচ্ছে সজীব গার্ড দেবে, সজীব কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে, হ্যাঁ? ও, ও, আচ্ছা, তাহলে আবারও বলছি, সেকেন্ড নর্মাল ফর্মটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে, সব সময়ের জন্য না, কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে সেট অফ ডাটার কারণে ডেটাবেসে ডাটা ইনসার্ট করতে গিয়ে যদি ফার্স্ট নর্মাল ফর্মের সকল রুলস ভায়োলেট হয়ে যায়, যে ফিল্ডগুলোর কারণে রুলস ভায়োলেট হচ্ছে সেই ফিল্ডগুলোকে নিয়ে আলাদা একটা ডেটাবেস টেবিল করতে হবে, এবং ওই টেবিলের সঙ্গে প্যারেন্ট টেবিলের রিলেশন এস্টাবলিশ করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড নর্মাল ফর্মের একটা সারমর্ম বললাম। সেট অফ ডাটা বলতে আমি বোঝাচ্ছি যে মনে করেন একটা অর্ডারে যখন একটা প্রোডাক্ট আছে, সবকিছু সুন্দর মতো বসছে। একটা প্রোডাক্ট অর্ডারে যখন 5টা প্রোডাক্ট আছে বা 2টা প্রোডাক্টই আছে, তখন কি হবে? অর্ডারের আইডি কি হয়ে যাবে? 2টা হয়ে যাবে না? বাট আমার তো একটা অর্ডারে 2টা আইডি হতে পারে না, সেক্ষেত্রে কি প্রাইমারি কি রুলস ভায়োলেট হবে? হুম, আবার যখন 2টারও ইনসার্ট হবে, কাস্টমার আইডি, শিপিং আইডি, পেমেন্ট আইডি, অর্ডার টোটাল, অর্ডার স্ট্যাটাস, অর্ডার ডেট সব সেম বসছে, কিন্তু রিডান্ডেন্ট ভ্যালু চলে আসছে। বিষয়টা বোঝা যাচ্ছে? কোন ফিল্ডগুলোর কারণে? এই 4টা ফিল্ডের কারণে। যখনই একের অধিক প্রোডাক্ট একটা অর্ডারে থাকছে, তখনই এই 4টা ফিল্ডের ভ্যালু ডিফারেন্ট হচ্ছে, বাট উপরের 7টা ফিল্ডের ভ্যালু কি হচ্ছে? সেম। এবং নরমালাইজেশনে মানে ফার্স্ট নরমাল ফর্মের যে রুলস, অ্যাটমিক হতে হবে, প্রাইমারি কি থাকতে হবে, কোনো কিছুই থাকছে না। সো যে ফিল্ডগুলোর কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, সেই ফিল্ডগুলোকে কি করতে হবে? কেটে নিতে হবে এবং আলাদা একটা ডেটাবেস টেবিল তৈরি করতে হবে। মনে করেন এই পর্যন্ত একটা টেবিল টিবিএল অর্ডার, আরেকটা টেবিল হবে টিবিএল অর্ডার ডিটেইলস। এন্ড অর্ডার ডিটেইলস টেবিলের মধ্যে কি বসবে? অর্ডার ডিটেইলস আইডি। এটা অ্যাকচুয়ালি প্রাইমারি কি, লাইক ইন্টিজার 13 হিউজ নাম্বার, রাইট? একটা অর্ডার আমি যদি অর্ডারে বলি ইন্টিজার 11, অর্ডার ডিটেইলস তো ইন্টিজার 13 আমি বলতেই পারি, রাইট? সেই সেন্স থেকে আমার থাকবে কি প্রোডাক্ট আইডি ইন্টিজার 5, প্রোডাক্ট নেম ওয়ার্কার 50, প্রোডাক্ট প্রাইস লোড 10,2, আর প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, এটা ইন্টিজার লাইক 5। এই জায়গাটা ফাঁকা রেখেছি কেন? বলেছিলাম না যে এই টেবিলের সাথে এই টেবিলের রিলেশন লাগবে কি দিয়ে? এই যে অর্ডার আইডি, এটা এখানে কি হিসেবে থাকবে? করেন কি? তো আমি বলতে পারবো না এই অর্ডারে কি কি প্রোডাক্ট ছিল?
দরকার নেই। না, আমার ফরেন কি থাকলে কি হবে, আমার এখানে তো ফরেন কিটা ডুপ্লিকেট হলে কোনো প্রবলেম নেই, কারণ কি ক্যাটাগরি টেবিলে ক্যাটাগরি আইডিটা ইউনিক, বাট প্রোডাক্ট টেবিলে ক্যাটাগরি আইডিটা কি ইউনিক? আমার তো একটা ক্যাটাগরিতে 1000 প্রোডাক্ট থাকতে পারে, তাহলে ওই একটা আইডি কি, মানে একটা আইডি কি 1000 বার থাকবে? মনে করেন আমার ক্যাটাগরি 2 তে 1000 প্রোডাক্ট আছে, তাহলে প্রোডাক্ট টেবিলে ক্যাটাগরি 2 কয়বার থাকবে? 1000 বার। যেটা বোঝা যাচ্ছে, প্রোডাক্ট আইডি গুলো তো ডিফারেন্ট, কারণ প্রোডাক্ট টেবিল ওটা প্রাইমারি কি। সো এখানে কি হচ্ছে, একটা টেবিলকে ভেঙে আমরা দুইটা টেবিল করলাম, এবং এখন ডাটাগুলো ঠিকঠাক মতোই যাবে। কিভাবে? এই ইনফরমেশন গুলোর জন্য একটা রো ইনসার্ট হবে অর্ডার টেবিলে, আর যদি প্রোডাক্ট থাকে দুইটা, এখানে কয়টা রো ইনসার্ট হবে? দুইটা। যদি প্রোডাক্ট থাকে 10টা, কয়টা রো ইনসার্ট হবে? 10টা। এটাকে প্যারালাল টেবিল কনসেপ্টও বলা হয়, বাট এটা মূলত কি নরমালাইজেশন, সেকেন্ড নরমাল ফর্ম বলা হয়। যখন ডাটা তুলবো তখন আমি জয়েন না চালালেও আমাকে কিন্তু ডাটা দেবে, কারণ আইডিটা আমাদের হাতে আছে। বাট এই অর্ডারের কি ইনফরমেশন, বা এই অর্ডারের কি কাস্টমার ইনফরমেশন, কি শিপিং ইনফরমেশন, শুধু আমার কি থাকতে হচ্ছে? অর্ডারের আইডিটা। আমার অর্ডার আইডি থাকলে অর্ডারের ডিটেইলে কি আছে জানি, কাস্টমার ইনফরমেশন, শিপিং ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশন, অর্ডার ইনফরমেশন, এভরিথিং আমার কাছে জানা আছে, শুধু থাকতে হবে কি অর্ডারের। বোঝা যাচ্ছে? এটা ছিল সেকেন্ড নরমাল ফর্ম। সেটা আমরা তৈরি করব আমাদের প্রজেক্টে। কনফিউশন নেই তো? তো ফার্স্ট নরমাল ফর্ম আর সেকেন্ড নরমাল ফর্ম, এই দুটা মূলত একটা স্পেসিফিক টেবিলের উপরে হয়, একটি স্পেসিফিক টেবিলের উপরে ইমপ্লিমেন্ট করা হয়। আপনারাই দেখলেন যে একটা টেবিলে আমি ফার্স্ট নরমাল ফর্ম অ্যাপ্লাই করলাম, একটা টেবিলের উপর সেকেন্ড নরমাল ফর্ম অ্যাপ্লাই করলাম, আর সেকেন্ড নরমাল ফর্ম অ্যাপ্লাই করার পর একটা টেবিল দুইটা টেবিলে অথবা দুইয়ের অধিক টেবিলে রূপান্তর হতে পারে। বাট থার্ড নরমাল ফর্মটা মূলত অ্যাপ্লাই হয় পুরো ডেটাবেসের উপরে। যখন ফার্স্ট নরমাল ফর্ম করা হয় তখন একটা একটা করে টেবিল নেওয়া হয়। আমার প্রজেক্টে 20টা টেবিল আছে, একটা একটা করে টেবিলকে আমি ফার্স্ট নরমাল ফর্মে কনভার্ট করলাম। সো প্রথম টেবিলটা ফার্স্ট নরমালাইজ, সেকেন্ড টেবিল নরমালাইজ, থার্ড টেবিল নরমালাইজ। সো 20টা টেবিল যখন আমি নরমালাইজ করলাম তখন বললো ডেটাবেসটা ফার্স্ট নরমাল ফর্ম ফলো করে। তারপরে আমি আবার একটা একটা করে এমন টেবিল ধরলাম, সব টেবিলে তো আমার সেকেন্ড নরমাল ফর্ম আসার সম্ভাবনা নেই, কারণ আমার ইউজার টেবিলে কি সেকেন্ড নরমাল ফর্ম আসার সম্ভাবনা আছে? কাস্টমার টেবিল, পেমেন্ট টেবিল, শিপিং টেবিল আছে চান্স? নেই। বাট অর্ডার টেবিলটাতে এসে যখন দেখা যাচ্ছে যে আমরা নর্মাল ওয়েতে যখন ডেটাবেস টেবিল করছি ওখানে কিন্তু ডাটা রাখা যাচ্ছে না, কি করতে হবে? তখন সেকেন্ড নরমাল ফর্ম অ্যাপ্লাই করতে হচ্ছে। তার মানে স্পেসিফিক টেবিলগুলোতে, রেয়ার কেসে কোনো প্রজেক্টে সেকেন্ড নরমাল ফর্মের টেবিল আসার দরকারই পড়ে না। আমার কোনো কোনো প্রজেক্টে 5-7 বার আসার সম্ভাবনা দেখা যায়, যেগুলো একটু কমপ্লেক্স টাইপের প্রজেক্ট, সো ওখানে সেকেন্ড নরমাল ফর্ম অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, সো তাহলে ফার্স্ট নরমাল ফর্ম আর সেকেন্ড নরমাল ফর্ম অ্যাপ্লাই হবে কার উপরে? স্পেসিফিক টেবিলের উপরে। বাট থার্ড নরমাল ফর্মটা অ্যাপ্লাই হবে পুরো ডেটাবেসের উপরে। সো থার্ড নরমাল ফর্মগুলো মূলত ইমপ্লিমেন্ট ডেটাবেস ইঞ্জিনিয়ারের তুলনায় পুরো টিম থার্ড নরমাল ফর্মটা ইমপ্লিমেন্ট করে থাকে। তারা যেটা করে, বোর্ড রুমে বা মিটিং রুমে পুরো দেয়াল জুড়ে স্কিমা ডায়াগ্রাম সেটা দেয়, মানে পেস্ট করে দেয়, প্রিন্ট আউট করে স্কিমাটাকে গুছিয়ে প্রিন্ট করে, তারপরে ওখানে দাঁড়িয়ে সবাই দেখে যে এখানে কোনো রিডান্ডেন্ট ডাটা আছে কিনা, যা থার্ড নরমাল ফর্মের রুলসের মাধ্যমে তাকে অমিট করা সম্ভব। লাইক আমি এরকম করেছি, অর্ডার টেবিলের মধ্যে আমি বলছি দিস, কাস্টমার নেম ওয়ার্কার 50, ঠিক আছে? খেয়াল করেন এখানে ফার্স্ট নরমাল ফর্মের কোনো রুলস ভায়োলেট হয়েছে? এখানে ফার্স্ট নরমাল ফর্মের কোনো রুলস ভায়োলেট হবে? সেকেন্ড নরমাল ফর্মের কোনো রুলস ভায়োলেট হবে? তো সবকিছুই ঠিক আছে, বাট এই কাস্টমার নেমটা কি কাস্টমার টেবিলে আছে না? একটা টেবিলের জন্য রুলস ভায়োলেট হচ্ছে না, বাট পুরো ডেটাবেসের জন্য আমার রুলস ভায়োলেট হচ্ছে। সো ওই কাস্টমার নেমটা কোন টেবিলে অ্যাপ্রোপ্রিয়েট, অর্ডার টেবিলে না কাস্টমার টেবিলে? তাহলে কোনটা থাকবে? কাস্টমার টেবিলেরটা, আর এটা
রিমুভ হয়ে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? তারপরে আরেকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, শুধু অমিট করলেই হবে না। আমার যদি কাস্টমারের নামটা দরকার পড়ে, এখান থেকে কোনোভাবে ডিরাইভ করা সম্ভব কিনা? সম্ভব, কারণ কাস্টমার আইডি আছে, আমি কাস্টমার টেবিল থেকে কাস্টমার নেম পেতেই পারি। সো আমি নির্দ্বিধায় আমি কাস্টমারের নেমটা এই টেবিল থেকে রিমুভ করতে পারি। বিষয়টা বোঝা যাচ্ছে? সো পুরো ডেটাবেসই তখন দেখতে হবে যে এই টেবিলে আছে, ওই টেবিলেও আছে, বাট এই টেবিলের ডাটাটা ওই টেবিলের সঙ্গে কিন্তু ডিরাইভ করা সম্ভব হচ্ছে কিনা, কানেক্ট করে কোনোভাবে নেওয়া সম্ভব হচ্ছে কিনা। যদি নেওয়া সম্ভব হয়, যদি না থাকতো, মানে সম্ভাবনা না থাকতো ডিরাইভ করা, তাহলে রাখতে হতো। বাট যখন সম্ভাবনা আছে তখন কি করতে হবে? রিমুভ করে দিতে। এটা হচ্ছে থার্ড নরমাল। তাও রিমুভ যে কোনো ভাবে নেওয়া গেলেই কি করতে হবে? রিমুভ করতে হবে। বুঝা যাচ্ছে? তাহলে থার্ড নরমাল ফর্মটা কিন্তু ইমপ্লিমেন্ট করাটা যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ না, রাইট? সো ইমপ্লিমেন্ট করার সময় আমরা যখন ডেটাবেসকে ডিজাইন করব বা ডেটাবেসের টেবিল তৈরি করব, অবশ্যই এই তিনটা রুলস একটু মাথায় রাখবেন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের সময়। তখন দেখবেন যেন অন্য কোনো জায়গাতেই নর্মালাইজেশন নিয়ে অ্যাটলিস্ট আটকাচ্ছেন না। কারণ আমাদের দেশে সফটওয়্যার ফার্মগুলোতে জুনিয়র পোস্টের পর থেকেই তাকে অ্যানালিস্ট হতে হয়, তাকে ডেটাবেস ডিজাইনার হতে হয়, তাকে কোডারও হতে হয়। সো আপনাকেই কোড করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে, এবং আপনাকে ডেটাবেস ডিজাইনও করতে হবে। ডেটাবেস ডিজাইন কেউ করে দেয় না, আমাকেই করতে হচ্ছে। সো আমি যদি এটাকে ম্যাচুরিটি আকারে ম্যাচুরিটি দিয়ে হ্যান্ডেল না করি, তাহলে পরবর্তীতে গিয়ে আমাকেই প্রবলেম ফেস করতে হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমরা যে টেবিলগুলো অ্যাকচুয়ালি নিয়ে কথা বললাম, আমাদের এখন যে যে টেবিলগুলো মূলত দরকার, সেই টেবিলগুলো আমরা তৈরি করে ফেলতে পারি। আমাদের অ্যাকচুয়ালি যে বিষয়টা দরকার আছে সেটা হচ্ছে যে আমাদের পেমেন্ট টেবিলটা দরকার আছে, তাই না? সো এখানে এসে আমরা শুরুতে যেটা করব, পেমেন্ট টেবিল। পেমেন্ট টেবিলে কি থাকতে পারে? পেমেন্ট আইডি, পেমেন্টের টাইপ, পেমেন্টের মেথডটা কি, এবং ডেট কখন, কবে পেমেন্ট হলো। সো পেমেন্টের টাইপটা কি? ক্যাশ অন ডেলিভারি অর পেপ্যাল। পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্টের স্ট্যাটাস কি? এটা পেন্ডিং, ক্যান্সেল, কমপ্লিট এরকম হতে পারে। আর পেমেন্টের ডেট টাইম। সো আমি একটা টেবিল তৈরি করছি, টিবিএল। দরকার নেই, কারণ অর্ডার টেবিলে তো পেমেন্ট আইডিটা থাকছেই। সেখান থেকে তো কোন কাস্টমারের কোন পেমেন্ট সেটা তো আমি জানতেই পারি। বোঝা যাচ্ছে? কারণ অর্ডার টেবিলটা একটা সেন্ট্রালাইজ টেবিল, ওই টেবিলের সঙ্গে জয়েন হচ্ছে কার? কাস্টমারের, পেমেন্টের, শিপিংয়ের। সো আমার কাছে যদি অর্ডার আইডি থাকে, আমি সবগুলোতে ইনফরমেশন তুলতে পারছি। পেমেন্ট আইডি ইন্টিজার, লেন্থ কত? লাইক 11 ফর এক্সাম্পল। ইন্ডেক্সটা আমি বলছি প্রাইমারি অটো ইনক্রিমেন্ট। পেমেন্ট আইডি, পেমেন্ট টাইপ varchar like 15, পেমেন্ট স্ট্যাটাস এটাও আমি varchar বলছি 15, বাট এখানে আমি ডিফল্ট ভ্যালু সেট করে দিব বাই ডিফল্ট। যখন আমরা ক্যাশ অন ডেলিভারিতে যাই আর পেপ্যালে, প্রথমেই ডাটা সেভ হয়, এই কারণে আমরা শুরুতে রেখে দিব কি, পরে এটাকে আপডেট করতে হয়। ঠিক আছে? পেন্ডিং স্ট্যাটাসে থাকে। আর ডেট, পেমেন্ট ডেট টাইম। সো ডেট টাইমটাতে আমরা ডেট ডাটা টাইপটা দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আমি কারেন্ট টাইম স্ট্যাম্পটা সেট করে দিচ্ছি। যদি সেভ দেই, ও পেমেন্ট ডেট ইনভ্যালিড ডিফল্ট ভ্যালু, এখানে ইনভ্যালিড ডিফল্ট ভ্যালু আসে। এটা একটু খেয়াল রাখতে হবে।
এটা আসাতে ভালো হয়েছে। আপনাদের যদি কখনো এ ধরনের প্রবলেম ফেস করেন, ডেটের এগেনস্টে কারেন্ট টাইম স্ট্যাম্প দেয়া যায় না। ওকে, যদি আমরা ডেটা টাইপ বলি টাইম স্ট্যাম্প, তখন আমার ভ্যালু কি দেওয়া যায়? কারেন্ট টাইম স্ট্যাম্প ডিফল্ট ভ্যালু। আর যদি আমরা শুধু ডেট দেই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? পিএসপি দিয়ে ডেট ফরম্যাটে ডেট বানিয়ে সেটাকে ইনসার্ট করতে হবে। আমরা পিএসপি ডেট ফাংশন দিয়ে ডেট বানাতে পারি, ইয়ার, মান্থ, ডে, সে অনুযায়ী ডেটাবেসে আমরা সেটাকে ইনসার্ট করব। আর যদি আমরা টাইম স্ট্যাম্প দিতে চাই, দ্যাট মিনস ডেটাবেস থেকেই ডেট এবং টাইম দিয়ে দেবে। টাইম স্ট্যাম্প মানে শুধু ডেট না, আমাকে ডেট টাইম দুইটাই দেবে, ইয়ার, মান্থ, ডে, সাথে আওয়ার, মিনিট, সেকেন্ডও অ্যাড করবে, সেটাকে টাইম স্ট্যাম্প বলে। সো ডেটা টাইপ আমরা কি দিচ্ছি? টাইম স্ট্যাম্প। হ্যাঁ, কারেন্ট টাইম পাওয়ার জন্য আওয়ার, মিনিট, সেকেন্ড, এইচ, এমএস আছে। সো আমাদের আরেকটা টেবিল যুক্ত হলো টিবিএল পেমেন্ট। সো আরেকটা টেবিল আমাদের এখন অ্যাড করতে হবে, টিবিএল অর্ডার। অর্ডার টেবিলে কি আসছে? অর্ডার আইডি, কাস্টমার আইডি, শিপিং আইডি, পেমেন্ট আইডি, অর্ডার টোটাল, অর্ডার স্ট্যাটাস, অর্ডার ডেট টাইম, 7টা, তাই না? সো 7টা ফিল্ড আমি দিচ্ছি সেখানে। অর্ডার আইডি ইন্টিজার 11, ইন্ডেক্স প্রাইমারি, অটো ইনক্রিমেন্ট। কাস্টমার আইডি, শিপিং আইডি, পেমেন্ট আইডি, অর্ডার টোটাল। অর্ডার টোটালটা হচ্ছে ফ্লোট 10,2, অর্ডার টোটাল, অর্ডার স্ট্যাটাস। অর্ডার স্ট্যাটাসটা হচ্ছে আমার ভার্কার 15, আর অর্ডার ডেট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইম স্ট্যাম্প। আর ডিফল্ট থেকে আমরা এটাকে বলে দিব কারেন্ট টাইম স্ট্যাম্প। সো এই ফিল্ডের ভ্যালু আমাকে দিতে হবে না, রাইট? অর্ডার আইডি আর অর্ডার ডেটের ভ্যালু আমাকে দিতে হচ্ছে না, অটোমেটিক নিয়ে নেবে। বাকি ভ্যালুগুলো আমাকে দিতে হবে। সো অর্ডার টেবিলে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, অর্ডার টেবিলটা ক্রিয়েটেড। এবার আসছে আমাদের অর্ডার ডিটেলস, টিবিএল অর্ডার ডিটেলস। এবং অর্ডার ডিটেলসের মধ্যে কি যাবে? কয়টা ফিল্ড হবে? অর্ডার ডিটেলস আইডি, অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, 6টা ফিল্ড। নর্মালাইজ করার পর যেটা পেয়েছিলাম। দশটা রয়েছে। অর্ডার ডিটেলস আইডি, ইন্ডেক্স প্রাইমারি, অটো ইনক্রিমেন্ট, অর্ডার ডিটেল আইডির পরে কি আসে? অর্ডার আইডি ইন্টিজার 11, তারপর প্রোডাক্ট আইডি ইন্টিজার 5, তারপর প্রোডাক্ট নেম ওয়ার্কার 100,
প্রোডাক্ট প্রাইস ফ্লোট 10,2, তারপর প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, এটা ইন্টিজার। সো আমাদের প্রয়োজনীয় ডেটাবেসের টেবিলগুলো কিন্তু রেডি হয়ে গেল। সো নেক্সট ডেতে যখন আমরা অর্ডার সেভ করব, তখন একসাথে যখন ক্যাশ অন ডেলিভারি বা পেপাল সিলেক্ট করে যখন প্লেস অর্ডার দিব, তখন একসাথে 3টে টেবিলে ডাটা ম্যানিপুলেট হবে। প্রথমে পেমেন্ট টেবিলে ডাটা দিতে হবে, দেন অর্ডার টেবিলে ডাটা দিতে হবে, দেন অর্ডার ডিটেলস টেবিলেও ডাটা দিতে হবে, এবং তার সাথে আপডেট হবে আরেকটা টেবিল, পেমেন্টে প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিলে গিয়ে প্রোডাক্টের কোয়ান্টিটিটা মাইনাস করে দেবে, মানে ওই জায়গাটা অত্যন্ত ক্রুশিয়াল। হ্যাঁ, এবং নেক্সট ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যখন আমরা একটা ই কমার্স শিখছি, কার্টের জায়গাটা একটা ক্রুশিয়াল পজিশন ছিল, ইমেল ভেরিফিকেশনের যে বিষয়টা ওটা একটা ক্রুশিয়াল স্টেজ ছিল, এবং অর্ডার সেভ করা এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। ওখানে দুইটা বিষয় ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কোন টেকনিকে অর্ডার টেবিলে ডাটা আপডেট হবে বা সেভ হবে, আর একটা হচ্ছে পেমেন্ট মেথড। আমরা যখন পেপাল দিব তখন কিভাবে আমরা পেপালে চলে যাব, বিষয়টা বোঝা যাচ্ছে? সো এটাকে পেমেন্ট মেথড বলছি। সো নেক্সট ডেতে আমরা এই দুইটা কাজ শিখবো, কিভাবে অর্ডার সেভ করব, কিভাবে পেমেন্ট করব। অনলাইন পেমেন্ট ইন্টিগ্রেশন। সো আজকে আমরা আজকে করে